আচ্ছা, একজন একটু এনশিওর করেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব আমাদের মিস্টেক অ্যান্ড প্রবলেম, আমাদের কি কি সমস্যাগুলো হয় এবং আমরা কি কি ভুলগুলো করি। শুধুমাত্র সহজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে না, বা যে কোনো সেক্টরে, সেটা ফ্রিল্যান্সিং হোক বা আদার্স কোনো বিজনেস হোক, আমরা কি কি ভুল করি এবং কি কি সমস্যায় পড়ি। ওকে, আপনি যত ভালো শেখেন না কেন, আপনি আমি কিছু ভুলগুলা চিহ্নিত করছি, এই ভুলগুলো যদি করেন তাহলে সাকসেস আসার সম্ভাবনা খুবই কম। তো চলেন ভুলগুলো নিয়ে একটু আলোচনা করি, আমরা কী কী ভুল আমি বের করলাম এখান থেকে। আজকের ক্লাস টপিক থাকবে হচ্ছে 8টা। প্রথম হচ্ছে বিগিনার মিস্টেক, নতুনদের যে ভুলগুলা। দ্বিতীয় নম্বর হচ্ছে কন্টেন্ট মিস্টেক, সহজ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে বা অনলাইনের ক্ষেত্রে যে কোনো মার্কেটিংয়ে আমাদের কন্টেন্ট মিস্টেক। অ্যাডস মিস্টেক, যারা অ্যাড রান করেন, বেসিক্যালি বুস্ট করেন বা প্রমোট করেন, অ্যাড রান করেন, তারা কি মিস্টেকগুলো করেন সেটাও আমরা আজকে দেখব। এরপরে কাস্টমার হ্যান্ডলিং মিস্টেক, আমাদেরকে কাস্টমার নক দেয়, এই কাস্টমারগুলোকে হ্যান্ডেল করার সময় আমরা কি কি ভুল করি সেটা। এবং আমাদের কমন সমস্যা, প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা ফেস করেন, সেই সমস্যাগুলো কি কি এবং ওই সমস্যার সলিউশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, ওইটাও দেখব। আমাদের মাইন্ডসেট ইস্যু, আমাদের অনেকের মাইন্ডটা সেট নাই। একটা বিজনেস করতে গেলে বা একটা লক্ষ্য সামনে রেখে কাজ করতে গেলে আপনার একটা প্রপার মাইন্ড সেট করতে হবে। ঠিক আছে, ওই মাইন্ডটা আমরা একটু দেখবো আজকে কীভাবে মাইন্ড সেট করব। এবং লাস্টে আমরা রিকভারি প্ল্যানটা দেখব, আমরা যে এই বিজনেসটা করতেছি, বিজনেসটা কীভাবে রিকভারি করতে হবে বা কীভাবে করলে আমাদের রিকভার হবে, সেই প্ল্যানটা আমরা পুরো ক্লাসে দেখব। তো চলেন প্রথম বিষয় প্রথম বিষয় ছিল আমাদের বিগিনার মিস্টেক, নতুনদের যে ভুলগুলা। তো বিগিনার মিস্টেকটা কি মূলত? বিগিনার মিস্টেকটা হচ্ছে নতুনরা সাধারণত যে ভুলগুলা করে প্রথম দিকে, এটা হচ্ছে বিগিনার মিস্টেক। চলেন আর একটু সহজভাবে বলি। আপনি যে কোনো মার্কেটিং করেন, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, বিজনেস হোক বা ফ্রিল্যান্সিং হোক, আপনি যাই শুরু করেন, আপনার অভিজ্ঞতার অভাবে, পর্যাপ্ত দক্ষতার অভাবে কিছু কমন ভুল হয়। ঠিক আছে, এই ভুলটাই মূলত আমাদের বিগিনার মিস্টেক, নতুনদের মিস্টেক, নতুনদের ভুল। ঠিক আছে, চলেন আমি সহজভাবে কিছু উদাহরণ টানি এখানে। আমরা একটা কাজ করতে গেলে ঠিকভাবে রিসার্চ না করে ওটা শুরু করি, যে কোনো কাজ, এটা হচ্ছে বিগিনারদের মিস্টেক, কমন মিস্টেক। এবং একসাথে অনেকগুলো ট্রাই করে ফেলি, যে একটাতে রেজাল্ট আসছে না, হুট করে গিয়ে আরেকটা ধরি, আরেকটা ধরি, এরকম না, এটা করা যাবে না, এটাও আমাদের বিগিনার মিস্টেক। এবং আমরা এখানে ধৈর্য ধরি না, মানে আমাদের সফলতা চাই চাই একদিনে চাই, এরকম একটা বিষয়। এবং প্রপার গাইডলাইন ফলো করি না। ইভেন আমি আর আমার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয়, ইউটিউবে একটা ভিডিও দেখতেছি, মানে 7 মিনিটের একটা ভিডিও, A to Z লাস্ট পর্যন্ত দেখলাম না, টাইনা টাইনা দেখলাম। এই যে মানে প্রপার গাইডলাইন ফলো করলাম না। একটা ভিডিওতে গাইডলাইন দেওয়া আছে যে এখান থেকে এখানে যাইতে হবে, এখান থেকে এখানে, দেখলাম না, হুট করে টান দিয়ে শেষ করে দিলাম। তো গাইডলাইনগুলো ফলো করতে হবে। ওকে, এরপর অন্যদের দেখে কপি করা ঠিক আছে, কিন্তু এই কপিটা না বুঝে করা। মানে আপনি দেখতেছেন জান্নাত আপা এখান থেকে ইনকাম করছে 2 লাখ টাকা, এটা আপনিও দেখে করতেছেন, কিন্তু বুঝেন নাই যে সে কিভাবে করতেছে, এইটা করা যাবে না। এরপরে একদিন কাজ কইরা পরের দিন বন্ধ, মানে রেজাল্ট নাই, বন্ধ, এটা আরেকটা ভুল। আরেকটা হচ্ছে দ্রুত ইনকাম আশা করি আমরা। অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, ভাই সেলস আসতেছে না, সেলস আসতেছে না, টাকা নাই, ইনকাম নাই, এই যে দ্রুত ইনকাম আশা করা, এটা হচ্ছে বিগিনারদের মিস্টেক। যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা বললাম। এখন আসেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কি কি ভুল করি, বিগিনাররা, নতুনরা এখানে কি কি ভুল করে। নতুন ভাই আছে, শুনেন একটু। হ্যাঁ, প্রোডাক্ট না বুঝে প্রমোট করি, কোন প্রোডাক্ট কোথায় কোন সময় প্রমোট করতে হবে এটা না বুঝেই প্রমোট করি। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা অ্যাড রান করে, অডিয়েন্স টার্গেট না করেই অ্যাড রান করি। তৃতীয় বিষয় হচ্ছে
আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তারা কোয়ালিটি কন্টেন্ট বানাই না, অন্যের কন্টেন্ট হুবহু কপি মাইরা দিয়ে দেই, এটা করা যাবে না। 4 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি ব্রেক করে ফেলি। কেমন এটা? আজকে 2টা পোস্ট করলাম, কালকে করলাম না, পরের দিন একটা করলাম, তারপরের দিন 5টা করলাম না। আপনি যেটাই করেন কনসিস্টেন্সি মেক করেন, কনসিস্টেন্সি মেনটেন করেন, যে আজকে 2টা করলাম, সকাল বিকাল রাত 3টা করলাম, কালকে আবার সেম, এরকমভাবে করেন, ঠিক আছে? এবং ট্র্যাকিং বা অ্যানালাইটিক্স ইগনোর করা। আপনি ট্র্যাকিং করতেছেন না, আপনার কোন কাস্টমার কোন প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করতেছে, কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, এগুলো ট্র্যাকিং করতেছেন না, অ্যানালাইটিক্স করতেছেন না, যে কোন প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, কোনটা এখন ইগনোর করতে হবে, কোনটা সিজনাল প্রোডাক্ট, এগুলো অ্যানালাইসিস করতে হবে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের বিগিনারদের মিস্টেক। একটা বিষয় আপনাদেরকে টিপস দেই, আসলে নতুনরা ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু এই ভুল থেকে মূলত শিক্ষা নিয়ে আমাদের পরবর্তীতে ভুলটা না করাই হচ্ছে আসল স্কিল। ওকে, আমরা ভুল করব নতুনরা, এটাই স্বাভাবিক, তো এইটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন সেম ভুলটা না হয়, এটা আমাদেরকে করতে হবে। ওকে, চলেন এখন আমরা দেখব কন্টেন্ট মিস্টেক। 2 নাম্বারটা, কন্টেন্ট মিস্টেক আসলে কি? কন্টেন্ট হচ্ছে আপনি যখন কোনো ভিডিও ছাড়েন, সেটা হোক পোস্ট, কোনো অ্যাড, কোনো মানুষের লেখা বা যে কোনো কন্টেন্ট, সেখানে কিছু ভুলের কারণে কাস্টমার আপনার আগ্রহ হারায়, এর কারণে রেজাল্ট আসে না, এগুলোকে মূলত কন্টেন্ট মিস্টেক বলে। আর একটু ক্লিয়ার করি, চলেন। কন্টেন্ট মিস্টেকের কিছু বিষয় আমি এখানে আমার জায়গা থেকে উল্লেখ করছি, সেটা হচ্ছে ক্লিয়ার কাট মেসেজ না থাকা। 2 নম্বর হচ্ছে টার্গেট অডিয়েন্স না জানা। 3 নম্বর বিষয় হচ্ছে দুর্বল হুক দেওয়া। এগুলোর ডিটেলস আলোচনা আছে, আগে আমি বিষয়গুলো বলি। 4 নম্বর হচ্ছে ওভার প্রমোশন, অতিরিক্ত সেলস। 5 নম্বর হচ্ছে লো কোয়ালিটি ভিডিও বা অডিও, ভয়েস খারাপ বা ভয়েস নয়েজকৃত ভয়েস, এগুলো। 6 নম্বর হচ্ছে কপি কন্টেন্ট, হুবহু নকল করা কন্টেন্ট। 7 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি না থাকা, এবং 8 নম্বর হচ্ছে সিটিএ না দেওয়া, কল টু অ্যাকশন না দেওয়া। চলেন প্রথম থেকে এখন একটু দেখি ক্লিয়ার করে। প্রথম ভুলটা ছিল আমাদের, প্রথম কন্টেন্ট মিস্টেক হচ্ছে ক্লিয়ার মেসেজ না থাকা। আপনি কাস্টমারকে কি বলতে চান, কি বোঝাইতে চান, সেটা পরিষ্কার না, এবং সেটা পরিষ্কার যখন না থাকবে তখন মানুষ স্কিপ করে চলে যাবে। কন্টেন্ট মিস্টেকের প্রথম যে বিষয়টা, আপনি ক্লিয়ার মেসেজ দিচ্ছেন না কাস্টমারকে, কাস্টমার বুঝতেছে না যে সে কী করবে, যার কারণে সে স্কিপ করে চলে যাবে, আপনার ভিডিও দেখবে না, বেসিক্যালি আপনার সেলও হবে না। 2 নম্বর হচ্ছে যারা অ্যাড রান করেন কন্টেন্ট মিস্টেকের ক্ষেত্রে, তাদের সবথেকে বড় দুর্বলতা অডিয়েন্স টার্গেট না করা। কেমন অডিয়েন্স টার্গেট না করা? সেটা হচ্ছে আপনি হাউস ওয়াইফকে দেখাচ্ছেন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনার দরকার ছিল হচ্ছে কোনো বয়স্ক মানুষকে দেখানো, ছেলে মানুষকে দেখানো, অথবা আপনি এমন একটা প্রোডাক্ট দেখাচ্ছেন যেটা গৃহিণীর দরকার, সেটা আপনি দেখাচ্ছেন কোনো ছেলেকে। বুঝছেন তো, মানে টার্গেট অডিয়েন্স না করার কারণে এই মিস্টেকগুলো হচ্ছে। আপনি ভালো কন্টেন্ট দিলেও এই মিস্টেকগুলো হবে। 3 নাম্বার হচ্ছে হুক দুর্বল হওয়া। কন্টেন্ট মিস্টেকের ক্ষেত্রে আপনার হুক দুর্বল হওয়াটা স্বাভাবিক, কিন্তু বড় ধরনের দুর্বল হওয়া যাবে না। যেমন হচ্ছে ভিডিও বা পোস্টের শুরুতে কাস্টমারের অ্যাটেনশন ধরতে হবে আপনাকে। যদি অ্যাটেনশন ধরতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত কেউই থাকবে না, কোনো কাস্টমারই আপনার ভিডিও দেখবে না। 4 নাম্বার কি বলছিলাম? ওভার প্রমোশন করা। মানে আপনি একটা প্রোডাক্টের ছবি দিলেন, জাস্ট লিখে দিলেন বাই নাও। নো, এভাবে হবে না। আপনি শুধু সেলসের জন্য যখন কোনো প্রমোশন করবেন তখন কখনোই আসবে না। কাস্টমারকে প্রপারলি তার সমস্যা বোঝাইতে হবে, এবং আমার প্রোডাক্ট দিয়ে যখন কাস্টমার সমস্যাটা সমাধান হবে সেটাও বোঝাইতে হবে, দেন প্রোডাক্ট কিনবে সে। তাহলে শুধুমাত্র সেলসের জন্য ওভার প্রমোশন করা যাবে না। 5 নাম্বার হচ্ছে লো কোয়ালিটি ভিডিও বা খারাপ অডিও। একটা ভিডিও আছে আপনার, মানে কি বলে এটাকে, MP4 টাইপের, একদম ঘোলা ভিডিও, মানে এটাকে এইচডি বলা চলে না, ঝাপসা ভিডিও, ক্লিয়ার কাট না, এবং অডিওর মধ্যে প্রচুর নয়েজ। আপনি একটা অডিও দিলেন যে গাড়ির সাউন্ড হচ্ছে, গাড়ির হর্ন বাজতেছে, আশেপাশে কেউ কথা বলতেছে, না, এভাবেও হবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে?
হাই কোয়ালিটি ভিডিও এবং অডিও দিতে হবে। কন্টেন্ট মিস্টেকের ক্ষেত্রে লো কোয়ালিটি ভিডিওটা খুবই একটা মানে সেলস না আসার বড় রিজন। ওকে, এরপর আসেন কপি কন্টেন্ট। অন্যের কন্টেন্ট হুবহু নকল করলে গ্রোথ হবে না, আপনার পেজে গ্রোথ হবে না, রিচ হবে না এবং কাস্টমারের ট্রাস্ট কমে যাবে। ওকে, 6 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি না থাকা, মানে একদিন পোস্ট করলেন তারপর 5 দিন গ্যাপ দিলেন, এভাবে হলে অডিয়েন্স ধরে রাখা যায় না। আপনি নিয়মিত করেন, কনসিস্টেন্সি মেনটেন করে করেন, ঠিক আছে? এভাবে করলে আপনার পেজের গ্রোথ হবে, আপনার টার্গেটেড কাস্টমার পাবেন, অডিয়েন্স পাবেন, অর্গানিক। এবং লাস্টের যে বিষয়, সিটিএ না দেওয়া। আপনার একটা ভিডিও কন্টেন্ট দিলেন, শেষে কাস্টমার কি বলবে বা শেষে কাস্টমারের করণীয় কি ভিডিওটা দেখার পরে, শেষে আপনার সিটিএ দিতে হবে যে সে কী করবে, তার পরবর্তী অ্যাকশন কি। কেনার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে বা কেনার জন্য ইনবক্স করুন, অর্ডার করতে ইনবক্স করুন, ক্লিয়ার কাট সিটিএ দিতে হবে। সহজভাবে বললে আসলে কন্টেন্ট ভালো না হলে ট্রাফিক আসবে না, আর ট্রাফিক না আসলে আপনার সেলসও হবে না, ঠিক আছে? আর ছোট ছোট এই ভুলগুলোই মূলত বড় ধরনের একটা লস করে, লাস্ট পর্যন্ত আপনি এখান থেকে হতাশ হয়ে যাবেন। ওকে, এই ধরনের ভুলগুলো করা যাবে না কন্টেন্ট মিস্টেকের ক্ষেত্রে। এরপর আসেন যারা অ্যাডস ক্যাম্পেইন করবেন ভবিষ্যতে বা এখন যারা করতেছেন, তারা মূলত কি কি ভুল করেন। আসলে অ্যাডস চালাতে গেলে আমরা বেশিরভাগ মানুষ একই জায়গায় ভুল করি, সেটা হচ্ছে ফলাফলের জায়গায়। মানে টাকা খরচ করি কিন্তু সেল আসে না। আসলে আপনার কোন কোন জায়গায় মিস্টেক, এগুলো যদি আগে থেকে বুঝে ফেলেন তাহলে আপনি অনেকের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। তো চলেন আমরা একটু দেখি আমরা কোথায় কোথায় এই অ্যাডস চালানোর ক্ষেত্রে মিস্টেক করি। প্রথম যে মিস্টেক করি সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স ঠিক না রাখা। অনেকে সবার কাছেই মূলত অ্যাডটা দেখায়, এতে কি হয়, এতে হচ্ছে সিটিআর কমে যায়, কস্ট বেড়ে যায়। এখন হচ্ছে আপনার প্রোডাক্ট কার জন্য, কোন বয়সের লোকের জন্য, কারা এই প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, ক্লিয়ার লোকেশন থাকতে হবে। এটা হচ্ছে টার্গেট অডিয়েন্সের মূল লক্ষ্য। কার জন্য আপনার প্রোডাক্ট, কোন বয়সের জন্য, ওই প্রোডাক্টের উপর তার ইন্টারেস্ট আছে কিনা এবং লোকেশান, আপনি কোন লোকেশনে অ্যাডটা দেখাবেন, এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। দ্বিতীয় হচ্ছে ক্রিয়েটিভ উইক। ইমেজ বা ভিডিওর ক্ষেত্রে আপনি খারাপ অ্যাড মানে আপনি খারাপ অ্যাড দেন, মানে অন্য একটা অ্যাড দেন, কিন্তু যদি আপনার ক্লিয়ার কাট ইমেজ ভিডিও থাকে সেই ক্ষেত্রে কাস্টমার কখনোই আপনার স্ক্রল থামাবে না, সে দেখবে, আপনার অ্যাডটা দেখবে। ওকে, তাহলে আপনাকে কী করতে হবে, ক্রিয়েটিভ ইমেজ ভিডিও দিতে হবে, ক্রিয়েটিভ এবং ক্লিয়ার কাট এইচডি কোয়ালিটির। খারাপ কোয়ালিটির ভিডিও দেওয়া যাবে না, লো কোয়ালিটির ভিডিও ইমেজ কোনোটাই দেওয়া যাবে না, বোরিং ভিডিও দেওয়া যাবে না, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে হুক নাই এই ভিডিও দেওয়া যাবে না। প্রথম 3 সেকেন্ডে হুক থাকতে হবে, যেই হুকের দ্বারা আপনার কাস্টমারটা ধরে রাখবে। ওকে, 3 নম্বর বিষয় হচ্ছে অফার ক্লিয়ার না থাকা। এটা অফার ক্লিয়ার না থাকা বলতে কি, শুধুমাত্র বেস্ট প্রোডাক্ট, আপনি একটা অ্যাড জেনারেট করতেছেন, অ্যাড রান করতেছেন, দিয়ে দিলেন বেস্ট প্রোডাক্ট, এরকম না। আপনি দিবেন আজকেই 30% ডিসকাউন্ট প্লাস ফ্রি ডেলিভারি, এই ধরনের ইউনিক কিছু অফার প্রোভাইড করবেন কাস্টমারকে। ওকে, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ প্রবলেম বা হচ্ছে আপনার ওয়েবসাইটে সমস্যা। আপনার অ্যাড ভালো থাকলো, পেজ খারাপ, বা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে আপনি দিছেন বাই নাও, নিচে যে ওয়েবসাইট লিঙ্কটা দিছেন ওয়েবসাইটে ঢুকতেছে না বা স্লো হচ্ছে বা ঢোকার পরে ওটিপি আসতেছে না, সেক্ষেত্রে কী হবে, বেসিক্যালি কিন্তু আপনার সেলগুলো আসবে না। তো আপনাকে ল্যান্ডিং পেজ প্রবলেমটা সমাধান করতে হবে, অথবা আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক থাকার পরে কিন্তু এই অ্যাডটা রান করতে হবে। এরপর আসেন বাজেট। আসলে ভুলভাবে যখন আমরা কোনো বাজেট ব্যবহার করি, এতে কি হয়, এতে আমাদের শুরুতে অনেক টাকা চলে যায়। আগে আমাদেরকে স্মল বাজেট দিয়ে টেস্ট করতে হবে, ছোট ছোট বাজেট দিয়ে আমাদেরকে টেস্ট করতে হবে, ঠিক আছে? এবং কোন অ্যাডে ভালো রেজাল্ট আসলো সেটা অ্যানালাইসিস করতে হবে। এভাবে টেস্ট করে করে আমাদেরকে অ্যাড রান করতে হবে। এরপর বিষয়টা হচ্ছে কপিরাইটিং উইক। আমাদের টেক্সট বোরিং হলে মানুষ আসলে ইন্টারেস্ট হারায়, ভালো অ্যাড কপিতে থাকে। মানে কেমন, ভালো অ্যাডটা কেমন হবে,
প্রবলেম, প্রথমে কাস্টমার প্রবলেম থাকবে, তারপর সমস্যার সমাধান দেখাবে, এরপর বেনিফিট দেখাবে কাস্টমার নিলে তার কী বেনিফিট, এবং আর্জেন্সি ক্রিয়েট করতে হবে যে আমাদের স্টক অল্প, সীমিত স্টক, আজই অর্ডার করুন, স্টক সীমিত, আজই অর্ডার করুন। এই ধরনের ইউনিক জিনিসপত্রগুলো আপনার অ্যাডের মধ্যে থাকতে হবে। এরপর আসেন, আপনারা যদি প্রফেশনালি অ্যাড রান করেন সেই ক্ষেত্রে আপনাদের পেজে এপিআই এবং পিক্সেলটা সেটিং করে নিতে হবে, সেট আপ করে নিতে হবে। এটার কাজ কি? এটা হচ্ছে ট্র্যাক করে অটোমেটিক্যালি, ঠিক আছে। পিক্সেল আর ট্র্যাকিংটা যদি না বসান সেক্ষেত্রে বোঝাই যায় না কোন অ্যাড ভালো কাজ করছে। তো অবশ্যই আপনারা যার মাধ্যমে অ্যাডসটা রান করেন, নিজেও যদি রান করেন সেই ক্ষেত্রে পিক্সেল এবং এপিআইটা সেট আপ করবেন। ওকে, তো এরপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ না করা। আমরা একটা অ্যাড যখন রান করি, আমি আপনাদেরকে দেখাইছিলাম ফেসবুক লাইব্রেরি, facebook.com/library/অ্যাড, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনারা কম্পিটিটর রিসার্চ করে নেবেন। কোন কম্পিটিটর, মানে একই কম্পিটিটর কোন প্রোডাক্ট সেল করতেছে বা কোন প্রোডাক্ট একই মানুষ অ্যাড রান করতেছে, এটা দেখে নেবেন, মার্কেটটা দেখে নেবেন কেমন চলতেছে, ঠিক আছে। এবং তারা কি অফার করতেছে, কি কি ক্রিয়েটিভ জিনিস ইউজ করতেছে তাদের অ্যাডে, এইগুলো একটু দেখে অ্যাড রান করবেন। ছোট করে যদি বলি, এতগুলো বিষয়ের পর ছোট করে বললে, অ্যাড রান করতে হলে আপনাকে 3টা জিনিস মাস্ট লাগবে সফল হইতে হলে। রাইট অডিয়েন্স, মানে সঠিক অডিয়েন্স, স্ট্রং ক্রিয়েটিভ, আপনার অ্যাডটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েটিভলি, চিন্তা খাটিয়ে। প্রথমে কাস্টমারের সমস্যা থাকবে, সমাধান থাকবে, এবং সে কীভাবে কিনতে পারবে এগুলো থাকবে। ওকে, এবার হচ্ছে ক্লিয়ার অফার, ভালো অফার দিতে হবে যে আজকে 30% ডিসকাউন্ট প্লাস ফ্রি ডেলিভারি বা সারা দেশে ফ্রি ডেলিভারি, এই ধরনের কিছু অফার থাকতে হবে। ওকে, এখন আসেন আমাদের 4 নাম্বার বিষয়, কাস্টমার হ্যান্ডেলিং মিস্টেক। আমরা কাস্টমার হ্যান্ডেল করার সময় যে সাধারণ ভুলগুলো করি সেটা হচ্ছে একটু দেখি। আসলে কাস্টমার হ্যান্ডেল ঠিকভাবে না হলে কিন্তু আমাদের সেলসটাও কমে যায়। তো কমন ভুলগুলো কি আসলে আমরা যেগুলো করি সেগুলো আমরা একটু দেখি, চলেন। প্রথমে হচ্ছে, একটা কাস্টমার যখন নক দেয় যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য, তখন আমরা দেরিতে রিপ্লাই করি। দেরিতে রিপ্লাই করলে কি হয়, কাস্টমার অন্য পেজে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। কারণ একটা কাস্টমার এত সময় নয় আপনার মেসেজ রিপ্লাই অপেক্ষায় 2-4 ঘন্টা বসে থাকবে। কি করতে হবে আমাদেরকে? খুব ফাস্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করতে হবে, যতদূর সম্ভব আগেই করবেন। যদি মানে পারতেছেন না সেক্ষেত্রেও ট্রাই করবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে রিপ্লাইগুলো করার। তারপর হচ্ছে এক কথায় রিপ্লাই দেওয়া। আমরা এক কথায় রিপ্লাই দেই। একটা কাস্টমার বললো অ্যাভেলেবল, আপনি বলেন ইয়েস। এতে কি হয়? এতে কাস্টমার তার আগ্রহ হারায়। আপনি কি বলতে পারেন? জি স্যার, প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে, আপনি কোন কালারটা নিতে চান বা আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন, এই ধরনের কথা বলে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে। মানে কাস্টমার বললো এটা অ্যাভেলেবল আছে কিনা, আপনি বললেন হ্যাঁ, তারপর আর কোনো কথা নাই, এরকম করা যাবে না। কাস্টমার বললো, যদি বলে আছে, আপনি বলবেন জি স্যার বা জি ম্যাম আছে, আপনি কোন কালারটা নিতে চান বা কোন সাইজটা নিতে চান, এভাবে কাস্টমার থেকে কথা বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে কাস্টমারকে গুরুত্ব না দেওয়া। আসলে অনেকেই যে ভাবেন যে এটা কিনবেই কিনবে, একটা কাস্টমার নক দিল মানে আপনি ভাবতেছেন এটা কিনবেই কিনবে, আপনার একটা অ্যাটিটিউড চলে আসলো যে না এটা সেল হবে কনফার্ম, এরকম না। মানে সব কাস্টমারকেই আপনার ভিআইপি ভাবতে হবে, সে কিনুক বা না কিনুক, একটু গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। ওকে, আর যতদূর সম্ভব ভাই না বলে স্যার ম্যাম বলার ট্রাই করবেন কাস্টমারদেরকে। এরপর আসেন, প্রোডাক্ট সম্পর্কে পরিষ্কার না থাকা। মানে আপনারা এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন কিন্তু নিজেই একটা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানেন না, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। এখন মনে করেন একটা ট্রিমারের অর্ডার আসছে, আপনি ট্রিমার সম্পর্কে জানেনই না, এই ট্রিমারের ফ্যাসিলিটিস কী, কত টাকা দাম, কয় মুডে ব্যবহার করা যায় এটা জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? যে প্রোডাক্ট নিবে কাস্টমার, ওই প্রোডাক্ট সম্পর্কে বা আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্ট সম্পর্কে আগে ক্লিয়ার হন, প্রাইস জেনে নেন, প্রোডাক্টের কোয়ালিটি জানেন, প্রোডাক্টের ডেসক্রিপশন জানেন এবং ডেলিভারি টাইমটাও জেনে নেন যে এটা কত থেকে কত দিনের মধ্যে ডেলিভারি হবে। ওকে, কি বললাম?
প্রোডাক্টের প্রাইসটা জানবেন, কোয়ান্টিটি আছে কি না, মানে অ্যাভেলেবেল আছে কি না, কোয়ালিটি কেমন, ডিসক্রিপশনে জানবেন সুবিধা অসুবিধা কী, এবং এটা ডেলিভারি করতে কত সময় লাগবে বা ডেলিভারি চার্জ কত পড়বে ঢাকার মধ্যে ঢাকার বাইরে, এগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নেন। এরপর হচ্ছে আমাদের বেশি চাপ দেওয়া, মানে কাস্টমারকে আমরা ফোর্স করি মাঝে মাঝে যে না এখনই নেন, না হলে পাবেন না। এইটা বিষয় কি হয়, কাস্টমারকে অনেক সময় বিরক্তিকর একটা সমস্যায় ফেলে দেয়। আপনি সফট ব্যবহার করেন, কেমন, স্যার আজকে অফার আছে চাইলে কনফার্ম করতে পারেন, বা আজকে আজকে অফার চলতেছে, আজকে আপনি কনফার্ম করতে পারেন, আজকে ফ্রি ডেলিভারি অফার চলতেছে, বা স্যার আমাদের প্রোডাক্টটা সীমিত, নেক্সটে এটা আসতে সময় লাগবে, চাইলে আজকে অর্ডার করতে পারেন। মানে আপনি এরকমই না যে এখনই নেন, না এরকম না, আপনি একটু স্মার্ট ওয়েতে বোঝান, একটু সফটলি বোঝান, কাস্টমারকে হ্যান্ডেল করতে শেখান। তারপর হচ্ছে প্রাইস বলার পর চুপ হয়ে যাওয়া। আসলে অনেকে দেখেন একটা কাস্টমার এসএমএস করে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা বা কত টাকা দাম, আমরা কি বলি 900 টাকা দাম, শেষ, আর কোনো কথা বলি না। এভাবে হবে না, এটা কি করতে হবে, এটা বলতে হবে স্যার এটা খুব ডিমান্ড আছে, কোয়ালিটিও অনেক ভালো, মানে দামটা বলার পর স্যার এটা 900 টাকা দাম, এটার অনেক ডিমান্ড, কোয়ালিটিও ভালো, আমাদের কাছে অল্প সীমিত প্রোডাক্ট আছে, আপনি চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন, এইভাবে বলতে হবে। তারপর হচ্ছে নেগেটিভ রিপ্লাই বা রুড ব্যবহার। আসলে দেখেন কাস্টমার একটা বিষয় সম্পর্কে অবগত না, সে চাইলে 10 বারও জানতে পারে, জিজ্ঞেস করতে পারে। আপনাকে কী করতে হবে, এই সময়গুলোতে নিজেকে ঠান্ডা রাখতে হবে, কুল রাখতে হবে, ভুলেও কাস্টমারের সাথে রুড বিহেভ করা যাবে না। একটা কাস্টমার মনে করেন যে ভুলে গালি দিয়ে ফেলছে বা ইচ্ছা করেই গালি দিছে, আপনিও তাকে গালি দেওয়া যাবে না, কাস্টমারকে বোঝাতে হবে, এভাবে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে, সব সময় কুল থাকতে হবে নিজেকে, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী। দোকানদার পেঁচা নামের একটা শুনছিলাম আর কি। সবসময় কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপর আসেন প্রপার ক্লোজিং না করা। একটা কাস্টমার এসএমএস দিছে, মানে কাস্টমার রেডি থাকা সত্ত্বেও অর্ডার কনফার্ম হয় না বা কনফার্ম করেন না, অনেকেই প্রপার ক্লোজিং করেন না। যেমন হচ্ছে একটা কাস্টমারের সাথে কথা হলো আপনার, কাস্টমার প্রাইস জানতে চাইছে, আপনি প্রাইস বলছেন, সব কিছু ঠিকঠাক, আপনি প্রাইস বলছেন, কাস্টমার বলছে 50 টাকা কম দেবো, ওকে ঠিক আছে। একটা প্রোডাক্টের দাম 500 টাকা, কাস্টমার বলছে 450 টাকা দিব, পরে আপনি বলেন ঠিক আছে স্যার। এরপরে বললেন না যে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেন, আমি অর্ডার করে দিচ্ছি, এটা বললেন না, তাহলে কিন্তু অর্ডারটা হবে না বা অর্ডারটা করবে না। আপনাকে প্রপারলি ক্লোজ করতে হবে, ক্লোজিং করতে হবে, ওকে, যে স্যার আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দেন, আমি অর্ডার করে দিচ্ছি, 450 টাকায় দিয়েন। এরপর আসেন ফলো আপ না করা। ফলো আপের বিষয়ে আমি ক্লাস নিয়েছিলাম এর আগেই। একটা কাস্টমার, আপনারা মনে রাখবেন, একবারে সব পৃথিবীতে যত মানে প্রোডাক্ট কেনে যত কাস্টমার, তার মধ্যে প্রথমবারে এসে প্রোডাক্ট কেনে মাত্র 20% মানুষ, 20% মানুষ। আর 4 থেকে 5 বারে এসে প্রোডাক্ট কেনে বা 4 থেকে 5 বার কন্ট্যাক্ট করার পরে প্রোডাক্ট কেনে 80% মানুষ। তার মানে বুঝতেছেন ফলো আপ করাটা কত গুরুত্বপূর্ণ। কাস্টমার আজকে না নিল বা আজকে না নিতে পারে, আর 1-2 দিন পর তার সাথে ফ্রেন্ডলি একটা ফলো আপ যান। আমি ফলো আপের এর আগের ক্লাসে বোঝা দিচ্ছি বিস্তারিত, অনেক বড় একটা ক্লাস, আপনারা দেখে নেবেন, ওটা ইউটিউবে আপলোড হয়ে গেছে, ওকে। এরপর আসেন কপি পেস্ট রোবোটিক চ্যাট। এটা কি, সব কাস্টমারকে সেম মেসেজ দিবেন না, তাহলে কাস্টমার একটা ফিল থাকে না, হারায় যায়। একটু কাস্টমাইজ করে করে রিপ্লাই করবেন, ওকে, বুঝতে পারছেন, মানে সব কাস্টমারকে সব রকম মেসেজ দিবেন না, একই মেসেজ দিবেন না, একটু কাস্টমাইজ করে করে কাস্টমারকে মেসেজগুলোর রিপ্লাই দিবেন। তাহলে কি, আপনি যত ভালোভাবে কাস্টমার হ্যান্ডেল করবেন বা যত ভালোভাবে কথা বলবেন, আপনার তত সেল বাড়বে। কাস্টমার হ্যান্ডেলিংটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, ওকে। এরপর আসেন আমাদের কমন সমস্যাগুলো। কমন সমস্যাগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কাস্টমার রেসপন্স দেয় না। একটা প্রোডাক্ট কাস্টমার দাম জিজ্ঞেস করলো, প্রাইস আপনি বললেন 500 টাকা, তারপর দেখতেছেন ইনবক্সে আর রিপ্লাই দেয় না, বা অর্ডার কনফার্ম করতে দেরি করে অথবা সিন করে রেখে দেয়। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনি তাকে ফলো আপ দেন, ফলো আপ মেসেজ দেন 1-2 বার, এবং এটাকে শর্ট এবং ক্লিয়ার মেসেজ দেন, ছোটো একটা মেসেজ দেন এবং ক্লিয়ার করে লিখে দেন, এবং আর্জেন্সি তৈরি করেন। যে যেমন হচ্ছে আমাদের
অল্প কিছু স্টক অ্যাভেলেবেল আছে, এরকমভাবে বলতে পারেন, বা আজকে ফ্রি ডেলিভারি ছিল স্যার, আমাদের অল্প কিছু প্রোডাক্টও আছে। এভাবে কাস্টমারকে আর্জেন্টলি ক্রিয়েট করেন যে এটা তার এখনই নিতে হবে, সে যেন বুঝতে না পারে যে আপনি তার কাছে আর্জেন্টলি ক্রিয়েট করতেছেন। ওকে, এরপর আসেন আমাদের কমন মিস্টেকের মধ্যে। কিছু কিছু কাস্টমার আছে যারা ফেক অর্ডার করে, মানে মজা করে অর্ডার দেয়, বা আপনার অনেক সময় দেখা যায় যে অর্ডার করার পর ফোন বন্ধ থাকে, বা ডেলিভারির সময় ফোন রিসিভ করে না। এর জন্য কি করবেন? এর জন্য হচ্ছে একটা অর্ডার এসএমএসে নেওয়ার পরে প্রথমে তাকে কল করে কনফার্মেশন নেন সেই অর্ডারটা আসলেই দিচ্ছে কি না। দ্বিতীয় হচ্ছে অ্যাড্রেস ভালোভাবে ভেরিফাই করেন। এবং 3 নাম্বার হচ্ছে যদি সিওডি হয়, ক্যাশ অন ডেলিভারি হয়, পুরোটাই ক্যাশ অন ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে কাস্টমারের নাম্বার নিয়ে আপনারা ফর্ট চেকার নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে দেখেন কাস্টমারের ফেল রেট কত, কাস্টমারটা ফ্রড কিনা, কাস্টমারটা আগে কতগুলো প্রোডাক্ট রিসিভ করছে, কতগুলো রিটার্ন করছে, ফেল ডেলিভারি কেমন, এটা দেখে তারপর অর্ডার করেন। ওকে, 3 নাম্বার হচ্ছে কুরিয়ার ইস্যুস। কুরিয়ার ইস্যুস বর্তমান সময়ে আরও তেল সংকট, কিছু কিছু সময় দেরিতে ডেলিভারি করে, আবার অনেক সময় প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, আবার অনেক সময় আসলে পার্সেলও হারায় যায়, আমাদের নিত্যদিনের যে সমস্যাগুলো। তো এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রথম হচ্ছে ট্রাস্টের একটা কুরিয়ার ব্যবহার করবেন, যেটাই ব্যবহার করেন সেটা যেন বিশ্বস্ত কোনো কুরিয়ার হয়। আগে থেকে কাস্টমারকে ডেলিভারি টাইমটা জানান, একটু আর্জেন্ট ক্রিয়েট করে দেন যে এটা আর্জেন্ট ডেলিভারি লাগবে, এটা বলে দেন অফিসে, তারাই বলে দিবে। আর হচ্ছে প্রোডাক্ট যেটা বললাম ড্যামেজের ক্ষেত্রে আপনি প্রপারলি প্যাকেজিং করেন, যেটা ভঙ্গুর প্রোডাক্ট, যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ওইটা অফিসকে বলে দেন, বা অফিস সুন্দরভাবে প্যাকেজিং করে দেয় আমি জানি, কিন্তু আপনারা যখন নিজস্বভাবে বিজনেস করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন। ওকে, এখন আসেন 4 নাম্বার, কাস্টমার প্রাইস নিয়ে যখন বার্গেনিং করে, যে বলে এটা কি লাস্ট প্রাইস, এর কম হবে না, তখন আপনার এখানে সলিউশনটা কি, বা এখানে আপনি কাস্টমারকে কি বলবেন? কনফিডেন্স নিয়ে দামটা বলেন, যে স্যার এটার দাম এটাই। ভ্যালু এক্সপ্লেন করেন যে এটার কোয়ালিটি কেমন, বেনিফিট কেমন, এবং শেষে অফার থাকলে সেটা হাইলাইট করেন যে স্যার এটা নিলে আপনি ক্যাশব্যাক পাবেন, এটার সাথে ফ্রি ডেলিভারি। এই ভ্যালুগুলো, অফারগুলো তাকে হাইলাইট করেন, তাকে বুঝান। সেই ক্ষেত্রে কী হবে, সে আর বলবে না যে কম হবে কি না। ঠিক আছে, এরপর আসেন রিটার্ন বা এক্সচেঞ্জের যে প্রবলেমগুলো, কাস্টমার প্রোডাক্ট ফেরত দিতে চায় বা হচ্ছে ভুল এক্সেপশন থাকে, সেটার সলিউশন কি? কাস্টমারকে ক্লিয়ার রিটার্ন পলিসি রাখেন, যে যদি আপনি এটা রিটার্ন করেন সেই ক্ষেত্রে রিটার্ন চার্জও দিতে হবে। যদি রিটার্ন করে, আগে থেকেই প্রোডাক্টের ডিটেলস এক্সপ্লেন করেন, প্রোডাক্টটা কি, ডিটেলসটা কি, প্রয়োজনে রিয়েল কিছু ইমেজ বা ভিডিও কাস্টমারকে দিবেন ইনবক্সে, যে এটা কিন্তু ফটোতে এরকম দেখলেন, কিন্তু আসলে মূলত দেখবেন অনেক সময় কি হয়, আমাদের ওয়েবসাইটে কিছু ফটো আপলোড করা থাকে যেগুলোর সাথে বাস্তবে কিছুটা অমিল থাকে, কালারের ডিফারেন্ট থাকতে পারে বা যে কোনো জায়গায়। তো এগুলোর ক্ষেত্রে রিয়েল কিছু প্রোডাক্ট পিকচার আপনি কাস্টমারকে দিয়ে রাখেন আগেই। এরপরে আসেন লেট ডেলিভারি নিয়ে যে কমপ্লেনগুলো, কাস্টমার রেগে যায় বা ব্যাড রিভিউ দেয় আপনাদের পেজে, এই ক্ষেত্রে সলিউশন কি? যদি দেরি হয় সেই ক্ষেত্রে কাস্টমারকে আগেই জানান, প্রয়োজনে একদিন বেশি নেন হাতে, এবং তাকে নিয়মিত আপডেট দেন, যেহেতু আপনার কাছে ট্র্যাকিং লিঙ্ক থাকবে। ঠিক আছে, আপনি প্রয়োজনে কাস্টমারকে বলেন স্যার আপনার প্রোডাক্টটা এখানে আছে, হাবে চলে গেছে, আপনি কাইন্ডলি একটু ডেলিভারি ম্যানের সাথে কথা বলে দ্রুত নিয়ে নেন। মানে কাস্টমারকে ক্লেম রাখেন, আপনার ঘাড়ে কোনো দোষ নিন না। ওকে, পরের বিষয়টা হচ্ছে রং ইনফরমেশন দেওয়া। অনেকেই দেখবেন কাস্টমার একটা প্রোডাক্ট যে দাম জিজ্ঞেস করছে, আমরা ওয়েবসাইটটা দেখি না, ভুলে একটা প্রোডাক্টের প্রাইস বলে দিই, মনে হচ্ছে যে এটার প্রাইস মনে হয় 1000 টাকা, 1000 টাকা হবে, কিন্তু ওয়েবসাইটে আপনি দেখছিলেন 1200 টাকা, আপনার মনে নাই, কি বললেন? বললেন যে এটা 1000 টাকা প্রাইস, অথবা প্রোডাক্টটা স্টকই নাই কিন্তু কাস্টমারকে বলে দিলাম এটা স্টক আছে। এতে কি হয়, কাস্টমার কনফিউজ হয়ে যায়। তাহলে আপনার এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রোডাক্টের অলওয়েজ ইনফরমেশনগুলো আপডেট রাখেন, আপনি জেনে রাখেন যে কোন প্রোডাক্টটা স্টকে আছে, কোন প্রোডাক্টের দাম কত, এবং রিপ্লাই দেওয়ার আগে অবশ্যই আরেকবার একটু চেক করে নেন আদৌ কি এটা আমাদের স্টকে আছে কিনা, বা এটার প্রাইসটা একটু আপডেট হয়েছে কিনা, কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলোর নিত্য নতুন দাম বাড়ে কমে। ওকে, আসলে প্রবলেম কিন্তু আসবেই, কিন্তু যে হ্যান্ডেল করতে পারবে সেই কিন্তু সেলস করতে পারবে। ওকে,
তাহলে প্রবলেমগুলো দেখলাম আমাদের কমন প্রবলেম। এখন আসেন আমাদের এই সলিউশনগুলো। সলিউশনটা কি? যখন কোনো কাস্টমার আসলে আমাদের অভিযোগ করে, প্রশ্ন করে বা যে কোনো সমস্যা ফেস করে, তখন সেই সমস্যাগুলোকে সুন্দরভাবে শান্তভাবে বুঝে শুনে সমাধান দেওয়ার পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের প্রবলেম হ্যান্ডেলিং বা প্রবলেম সলিউশন স্ট্র্যাটেজি। ওকে, এটা কেন গুরুত্বপূর্ণ? এই প্রবলেম সলিউশন স্ট্র্যাটেজি কেন গুরুত্বপূর্ণ? এতে কাস্টমার ধরে রাখতে সাহায্য করে। একটা কাস্টমার একবার কিনলে সেটা আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। এতে কি হয়? ট্রাস্ট তৈরি হয়, নেগেটিভ রিভিউগুলো কমে যায় এবং আমাদের রিপিট অর্ডারগুলো বাড়ে। তো চলেন আমি হচ্ছে প্রবলেম হ্যান্ডেলিংয়ের কিছু স্টেপ আমরা এখানে করছি। প্রথম স্টেপ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কাস্টমার কি বলছে সেটা পুরোটা শুনতে হবে, মাঝখানে কোনো রকম কোনো বাধা দেওয়া যাবে না। এবং সমস্যাটা ঠিক কোথায়, সমস্যাটা ডেলিভারিতে, প্রোডাক্টে, নাকি আপনার পেমেন্টে, সেটা ক্লিয়ার করেন। ওকে, এরপর হচ্ছে আপনার এমপ্যাথি শো করেন কাস্টমারকে। স্যার, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, এই সমস্যাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এভাবে করলে কি হয়? কাস্টমার শান্ত হয়। ওকে, সে যদি রেগেও থাকে তাও শান্ত হয়ে যাবে। এরপর সমাধান দেন। প্রয়োজনে রিপ্লেসমেন্ট করে দেন প্রোডাক্ট, প্রয়োজনে রিফান্ড করেন, অথবা যদি কোনো সমস্যা থাকে যেটা কাস্টমার নিজেই সমাধান করতে পারবে সেটার সঠিক গাইডলাইন দেন। প্রয়োজনে ভিডিও দেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, প্রোডাক্টের সমস্যার সমাধানের ভিডিও আছে। একটা ক্যামেরা নিচে কাস্টমার ওপেন করতে পারতেছে না, অ্যাপ নামাইতে হচ্ছে বা হ্যান ত্যান পারতেছে না, কী করবেন? ওই টাইমে ইউটিউব থেকে ভিডিও জাস্ট ওনাকে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন এবং যেটা দরকার সেটা তাকে অফার করবেন। ওকে, এরপর হচ্ছে ফলো আপ। সমাধান দেওয়ার পর একটা কাস্টমার সন্তুষ্ট হইল কি না সেটা জানতে আবার তাকে যোগাযোগ করেন। এতে কি হবে? কাস্টমারটা বুঝবে যে আপনি আফটার সেলস সার্ভিসটা তাকে ভালো দিচ্ছেন, সে আপনার কাছে আবারও কিনবে। ওকে, তাহলে সবথেকে এখানে টিপস হিসেবে খেয়াল রাখবেন, কাস্টমার যত খারাপ ব্যবহারই করুক আপনাকে কখনো রেগে যাওয়া যাবে না। এবং একটা কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরেও কোনো সমস্যা পায় সেটা দ্রুত রিপ্লাই করেন, সমাধান করেন। আপনার জায়গা থেকে আপনি সবসময় পোলাইট থাকেন এবং কাস্টমারকে কোনো ব্লেম দিয়েন না যে না স্যার এটা আপনি আপনার মতো করে নেন বা আপনার জন্য এটা হয়েছে হ্যান ত্যান ৭০০ কোনো ব্লেম দেওয়া যাবে না। ওকে, এভাবে কাস্টমারের প্রবলেমগুলো সলিউশন করতে হবে। এরপর আসুন আমাদের মাইন্ডসেট ইস্যু। আমাদের মাইন্ডসেট ইস্যুটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ৯০% মানুষ স্কিল না, মাইন্ডসেট প্রবলেমের কারণে ফেল করে। মানে আপনার কোনো স্কিল সমস্যা নাই, কিন্তু আপনার মাইন্ডসেট ভুল আছে, যার কারণে আপনি এখান থেকে ফেল হচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। তো চলেন আমরা মাইন্ডসেট ইস্যুতে কী আসলে করি। আমরা দ্রুত টাকা চাওয়ার মন মানসিকতা তৈরি করি যে আজই ইনকাম করতে হবে, যেটা আমি প্রথমেই বললাম। মানে ২-৩ দিনে যদি রেজাল্ট না পান তাইলেই হচ্ছে হাল টাল ছাইড়া দিয়ে বসে থাকেন। আসলে ব্যবসার হচ্ছে একটা প্রসেস আছে, সকল ব্যবসার প্রসেস আছে। শর্টকাটে কোনো স্কিল বিল্ড আপ করা যায় না, শর্টকাটে কোনো কিছুই করা যায় না, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সময় দিয়ে আপনাকে লেগে থাকতে হবে। ২ নম্বর হচ্ছে কনসিস্টেন্সি না থাকা। মানে বিষয়টা আমি আগেই বললাম, ২ দিন কাজ করলেন, ৫ দিন গায়েব, কোনো খোঁজ খবর নাই। মানে একবার ফেল হইলেন মানে থেমে গেলেন, আর কোনো নাই, এরকম না। আপনি ডেইলি করেন, ছোট ছোট করে করেন, বাট ডেইলি করেন। একটা সূত্র আছে, স্মল অ্যাকশন এভরিডে ইজ ইকাল টু বিগ রেজাল্ট। আপনি যদি ছোট ছোট করে প্রতিদিন কাজ করেন একদিন বড় একটা রেজাল্ট পাবেন। গ্রামের ভাষায় একটা কথা আছে, সর্ষা কুড়াইতে কুড়াইতে বেল হয়, শুনছেন কিনা জানি না। এইটা মেনটেন করবেন। ওকে, এরপর আসেন ভয়। যদি সেলস না হয়, মানে একটা ভয় কাজ করে না যে আমি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, যদি সেলস না হয় মানুষ কি বলবে? এইটার সলিউশন কি? আসেন, ফেল হওয়ার অংশ, আসলে সব মানুষই সাকসেস হওয়ার আগে ফেল হয়। আপনি যদি সমাজের ভয় করেন, ফ্রেন্ড সার্কেলের ভয় করেন যে সেলস হচ্ছে না, ওরা কি বলবে, বা আমি এটা করতেছি ওরা কি বলবে, না, আসলে সব মানুষই শেখার আগে ২-৪ বার ফেল করেছে। যত মানুষ আছে পৃথিবীতে কেউই একবারে সাকসেস হয় নাই। ইভেন আপনি নিজেও দেখেন, আপনি যদি কোনো সেক্টরে ভালো করছেন বা করেন, আপনি দেখেন আগে কোথাও না কোথাও ভুল করে আসছেন। তো এই
সমাজ কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আপনাকে প্রপারলি একটা মাইন্ডসেট করতে হবে। এরপর আসেন ওভার থিঙ্কিং। আসলে সব কিছু পারফেক্ট না হলেই শুরু করে না, এরকম মানুষ পৃথিবীতে বহুত আছে, আপনি আমি নিজেও আছি। তো একটা জিনিস পারফেক্ট না, না ভালো লাগতেছে না, শুরু করব না, এরকম না, বা এখন শুরু করব না, পরে করব, এটা বলাই যাবে না। আপনাকে এটা বলাই যাবে না, আপনাকে দ্রুত অ্যাকশন নিতে হবে। মানে আপনি আজকে করতেছেন না, ভালো লাগতেছে না, কালকে করব, এরকম চিন্তা মাথার মধ্যে আনাই যাবে না। মাইন্ডসেট ইস্যুর ক্ষেত্রে যখনকার কাজ, যেই সময়ের কাজ সেই সময় করতে হবে। ওকে। এরপর হচ্ছে তুলনা করা। এখন এখানে একটা ভাইয়ের ইনকাম ভালো হয়েছে, তার সাথে আপনি তার ইনকাম দেখে ডিমোটিভেট হয়ে গেলেন যে হ্যাঁ, ভাইয়ের ইনকাম কত টাকা ইনকাম হয়েছে, আমার ইনকাম হইলো না। কিন্তু ভাই যে পরিমাণ পরিশ্রম করছে সেটা আপনি করলেন না, এতে ডিমোটিভেট হওয়ার কিছুই নাই। আপনি তার মতো পরিশ্রম করেন, আপনিও স্টার্ট করেন, আপনিও একদিন না একদিন তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। ওকে। এরপর আসেন শর্ট টার্ম ফোকাস। শর্ট টার্ম ফোকাসটা কি? আমাদের সহজ অ্যাফিলিয়েটে অনেকেই ছিল, যাদের সাথে আমি ট্যুরও করছি। এরা কি করছে, একটা সময় ভালো ইনকাম করছে, সহজ অ্যাফিলিয়েটে ছিল। তাদের ফোকাস কী ছিল, আমাকে নিজেই তারা বলছে যে ভালো একটা চাকরি বাকরি পারলে স্যারা দিব ভাই, করবো না। এই যে যাদের শর্ট টার্ম ফোকাসটা, তারা চাকরি বাকরি করলে হয়তো এখন টাকা পাচ্ছে, পরবর্তীতে সে কি প্যাসিভ ইনকাম করার তার সুযোগ আছে চাকরিতে? না। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আজকে আপনার একটা টিম দাঁড় করাইতে পারলে ওই টিম থেকে আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন, এবং হিউজ অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ আছে প্যাসিভ ইনকাম, ঘরে বৈশা। তো আপনাকে লং টার্ম একটা ফোকাস করতে হবে যে আমি এখান থেকে 5 বছর থাকবো, 5 বছরে আমি 50,000 একটা টিম তৈরি করব, এবং ঘরে বসে আমি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করব। ওকে। তাহলে কী করতে হবে, আপনাকে প্রথমে স্কিল বিল্ড আপ করতে হবে, অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, বা টিম বিল্ড আপ করতে হবে। ইনকামটা আসলে এই সিস্টেম থেকেই আসে, টিম থেকেই আসে। আপনি তো সারা জীবন সেলস করবেন না, করবেন? আপনি নিজেই তো সারা জীবন সেলস করবেন না। কে চায় ভাই সারা জীবন কষ্ট করতে? আপনি একটা বিগ টিম করবেন, বড় একটা লিডার হবেন, দেন আপনার টিম ইনকাম থেকে যে ইনকাম পাবেন ওটা দিয়ে আপনার চলে যাবে। এরপর আসেন লার্নিং স্কিপ করা। শুধু আর্ন করতে চান হবে না, আপনাকে শিখতে হবে। ওকে। কখনোই একটা মানুষ না শিখে ইনকাম করতে পারে না। আমার ফেসবুক প্রোফাইলে হয়তো অনেকেই দেখছেন, আমার ফেসবুক প্রোফাইলের বায়োটা একটু খেয়াল রাখবেন, বায়োটা একটু দেখবেন। এক সময় লেখা আছে ফার্স্ট ইউ লার্ন দেন ইউ রিমুভ দি এল। মানে প্রথমে আপনাকে শিখতে হবে, এরপর লার্নের মধ্যে থেকে এল বাদ দিতে হবে। তার মানে কি হইলো, আর্ন হবে। প্রথমে আপনাকে শিখতে হবে, এরপর আপনাকে ইনকাম করতে হবে। প্রথমে যদি আপনি শিখেন তবে আপনার ইনকাম হবে, আর্ন হবে। ওকে। এরপর আসেন মাইন্ডসেট আসলে ঠিক না থাকলে, স্কিল থাকলেও আসলে আপনার সাকসেস আসবে না। তাই মাইন্ডসেট ঠিক রাখবেন। মাইন্ডসেট ঠিক রাখলে লেট হোক কিন্তু আপনার সাকসেস আসবেই। এরপর আসেন আমাদের সব থেকে শেষ টপিক, যেটা রিকভারি প্ল্যান। রিকভারি প্ল্যানটা কি? রিকভারি প্ল্যান হচ্ছে যখন কোনো প্রবলেম হয় সেটা ঠিক করে কাস্টমারকে হ্যাপি করে তোলে আবার সেলস করাই হচ্ছে মূলত রিকভারি প্ল্যান। ওকে। এখন কেমন সেটা আমি একটু আপনাকে ধারণা দেই। রিকভারি প্ল্যান হচ্ছে ইমিডিয়েট রেসপন্স, সমস্যা জানার সাথে সাথে দ্রুত রিপ্লাই করা। দেরি করলে কি হয়, এখানে কাস্টমারের ট্রাস্ট কমে যায়, আপনার প্রতি তার ট্রাস্ট কমে যায়। আপনি কি করবেন, কাস্টমার একটা সমস্যা হলো, এটা রিকভারি করার জন্য তাকে একটা সরি বলে দেন, সরি স্যার, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি এখনই দেখতেছি বিষয়টা, একটু সময় দেন, ব্যাস শেষ। এটাতে কী হবে, ওই কাস্টমারটার আস্থা তৈরি হবে, রিকভারি হয়ে কাস্টমারটা আবার আপনার কোনো না কোনোভাবে সেলসে কনভার্ট হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্যা মেনে নেওয়া। আপনার প্রোডাক্টে একটা সমস্যা হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে অস্বীকার না করে এটাকে অ্যাকসেপ্ট করেন। কাস্টমারকে বোঝান যে আপনি তাকে কেয়ার করতেছেন। কেমন? এটাকে বুঝান যে স্যার আপনি আপনার সমস্যাটা আমি দেখতেছি, শেষ। বেশি কিছু বলা লাগে না, এতটুকু বললেই হয়। এরপর একটা সমস্যা হলে ভদ্রভাবে দুঃখ প্রকাশ করেন, মানে বেশি নাটক করা দরকার নেই, সিম্পলভাবে বলেন সরি স্যার, আন্তরিকভাবে দুঃখিত। রেসপেক্ট টোন নিয়ে বলবেন, রাগী গলায় কোনো কথা বলবেন না। উই আর রিয়েলি সরি ফর দিস ইস্যু, ওনাকে বলে দেন, মানে একটু নরম সুরে বিনয়ের সাথে কথা বলেন কাস্টমারের সাথে। এরপর সলিউশন অফার, সমস্যার সমাধান দেওয়া, এটাই সবথেকে ইম্পর্টেন্ট পার্ট।
একটা প্রোডাক্টের সমস্যা হইতেই পারে, ড্যামেজ হইতেই পারে। এই ক্ষেত্রে তাকে রিপ্লেস প্রোডাক্ট দেন, রিপ্লেস আর একটা প্রোডাক্ট দিয়ে দেন, বা তাকে তার টাকা রিফান্ড করে দেন। যেমন আমাদের একটা প্রোডাক্ট, ধরেন একটা ব্লেন্ডার তাকে দিছি, ব্লেন্ডারটা ভেঙে গেছে যাওয়ার পথে, আমাদের আর দ্বিতীয় কোনো প্রোডাক্ট নাই। সেক্ষেত্রে চাইলে তাকে অন্য একটা প্রোডাক্ট আপনি সাজেস্ট করতে পারেন, বা ওইটার টাকা তাকে রিফান্ড করে দেন, অথবা ওইটার পরিবর্তে কোনো ডিসকাউন্ট বা অফার আছে কিনা সেটা তাকে দেন। বা ফাস্ট, বা সে যদি সেম প্রোডাক্টটাই আবার চায়, তাকে ওই প্রোডাক্টটাই ডেলিভারি দেন, কিন্তু একটু ফাস্ট। কেমন এখানে কথা বলেন যে স্যার এই প্রোডাক্টে তো সমস্যা হয়েছে, আমরা আপনাকে নতুন একটা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বলেন এবং দ্রুত কাজ করেন। কোনো প্রমিস নিয়েন না, আপনি অ্যাকশন দেখান। মানে কাস্টমারকে বললেন না স্যার আমি 5 দিন বা 7 দিন সময় লাগবে, কাইন্ডলি একটু সময় দেন, না, আপনি অ্যাকশন করেন, দ্রুত কাজ করেন, দ্রুত 2 দিনের ডেলিভারি করে দেন, কাস্টমারকে যেন ওয়েট করতে না হয়। ওকে। এরপরে হচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট পাঠানোর পরে পরবর্তীতে খোঁজ নেন, যে তার সমস্যা সলভ হওয়ার পর কন্ট্যাক্ট করেন, নিশ্চিত হন কাস্টমার সমস্যাটা সমাধান হওয়ার পর স্যাটিসফাই কি না, বলে দেন স্যার এখন কি সব ঠিক আছে। একটা সিম্পল কথা, কাস্টমার সাথে যত বেশি আপনি ফলো আপ করবেন, ট্রাস্ট বিল্ড আপ করবেন, তত বেশি আপনার রিপিট কাস্টমার তৈরি হবে। ওকে। এরপর ট্রাস্ট বিল্ড আপ করার জন্য, বিশ্বাস ফিরিয়ে আনার জন্য ছোট ছোট বোনাস বা ডিসকাউন্ট দিতে পারেন। বলতে পারেন স্যার বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিয়েছি, ফিউচারে যে কোনো অর্ডারের জন্য ফিউচারে যে কোনো অর্ডারের ক্ষেত্রে আপনার জন্য 50% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট, আপনি যে কোনো অফার তাকে দিতে পারেন। ওকে। সবথেকে বড় বিষয় হচ্ছে সেলস হারানো বড় সমস্যা না, সমস্যা হচ্ছে কাস্টমার হারানো। একটা সেলস হারায় গেলেই কষ্ট পান, কিন্তু আপনার যে এই কাস্টমার হারায় যাচ্ছে এতে কষ্ট পান না। হয়তো এই একটা সেলস থেকে আপনার একটা সেলসটাই হইতো, কিন্তু একটা কাস্টমার হারাইলে সারা জীবন আপনি একটা কাস্টমারই হারায় ফেললেন। একটা কাস্টমার কিন্তু, আজকে একটা কাস্টমার আপনার আগামী দিনের 100টা প্রোডাক্ট কিনবে, 100টা সেলস হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। শুধু একটা সেলস হারাইলেন এটাই বড় সমস্যা না, একটা কাস্টমার হারাইলেন এইটাই সব থেকে বড় সমস্যা। আপনার কাস্টমারকে ফোকাস দেন, কাস্টমার প্রতি ভালো ব্যবহার করেন, নম্র ভদ্র ব্যবহার করেন। ওকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জানলাম? বিগিনার মিস্টেক, নতুনদের মিস্টেক, কন্টেন্ট মিস্টেক, অ্যাড মিস্টেক, কাস্টমার হ্যান্ডেলিং মিস্টেক, কমন প্রবলেম, প্রবলেম সলিউশন স্ট্র্যাটেজি, এবং আমাদের মাইন্ডসেট ফোকাসটা লং টার্ম, যেটা বললাম আমাদের মাইন্ডটাকে লং টার্ম একটা ফোকাস করতে হবে। এরপর আমরা রিকভারি প্ল্যানটা দেখলাম। এখন আসেন আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বতে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো ধরনের কোশ্চেন? ভাইয়া, এই যে টার্গেটিং কাস্টমারের ক্ষেত্রে এস কি সেট করা যায়? অ্যাডসের ক্ষেত্রে মানে আপনি যখন অ্যাডস রান করবেন সেই সময় আপনার টার্গেটিং কাস্টমারটা, অডিয়েন্সটা সিলেক্ট করতে হয়। ওকে। আপনি কার কাছে পাঠাবেন, কার এই প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট আছে, কাদের পারচেস বিহেভিয়ার, যারা নিয়মিত প্রোডাক্ট পারচেস করে অনলাইন থেকে, এগুলো সিলেক্ট করে অ্যাডস ক্যাম্পেইনের একটা ক্লাস করাইলাম না, ওখানে তো বিস্তারিত দেওয়া আছে, দেখানো আছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমরা যে রিলস বা পোস্ট দিই ওই ক্ষেত্রে তো যে কোনো বয়সের লোকই দেখবে, ওইখানে জি তো জি আর জি বয়সটা না, সেট এটা না, করা আমি যায় ওটা না। অ্যাড রানের ক্ষেত্রে বলছি, অডিয়েন্স সিলেক্ট করার জন্য, যারা অ্যাড রান করবে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বস, ভিডিও তো ডাউনলোড দেওয়া যায় না মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ভিডিও ডাউনলোড দেওয়া যায় না মানে আপনার কথা আমি বুঝতে পারি নাই। আপনি কি মার্কেট প্লেস থেকে ভিডিও ডাউনলোড করেন না না, নাকি? মার্কেট প্লেসে পিকচার তো মার্কেট প্লেসে দেওয়া যায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের ভিডিও। বুঝছি বুঝছি, আপনি মার্কেট প্লেসে প্রোডাক্টের ভিডিও দিতে পারেন না, তাই তো? জি জি জি। আমি আগেই বলে দিই, মার্কেট প্লেসে প্রোডাক্টের ভিডিও দেওয়া যায় না, শুধুমাত্র পিকচারই দেওয়া যায়। আচ্ছা, আপনি তাহলে আপনি পেজে ভিডিওটা, দিবেন, ভিডিওটা পেজে দিবেন, আপলোড করবেন। পেজ তো ডিলিট করে দিছে। আচ্ছা, আপনার পেজ ডিলিট করছে, মূলত আপনার কয়টা পেজ ছিল, বা আপনি কি ধরনের প্রোডাক্ট সেখানে আপলোড করছেন যার কারণে আপনার পেজটা ডিলিট করে দিল? 7-8টা পেজ ছিল, তিনটা পেজের সমানে প্রোডাক্ট দিছে। আচ্ছা, কি কি প্রোডাক্ট আপলোড করছেন? মানে এমন কোনো প্রোডাক্ট আপলোড করছেন যেটা হচ্ছে কোনো ক্রাইমের সাথে জড়িত, বা হচ্ছে এটা কোনো মাদক কোনো প্রোডাক্ট, বা পিস্তল টাইপের কিছু, এরকম কিছু?
না 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 না। তাহলে একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? তাহলে আমি একটু দেখে দিতে পারতাম আপনার কোথায় সমস্যা। আপনার স্ক্রিনের উপরে দেখেন হচ্ছে হুম। ভিডিও অন অফ করা বাটনের সামনেই দেখেন হচ্ছে স্ক্রিন শেয়ার নামের একটা অপশন আছে, উপরের দিকে টান দেওয়া, দেখতে পান? হ্যাঁ হ্যাঁ। ওখানে ক্লিক করে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, করে ফেসবুকের মধ্যে যান। কোন জায়গাটা? পিনের কাছে হ্যাঁ হ্যাঁ। পাইতেছি না তো বস। আচ্ছা, আপনার এখান থেকে যে ক্লাস করতেছেন না, জি জি। এখানে মিউট আনমিউট বাটন তো দেখছেন, অথবা ভিডিও যে অন অফ করে ওটার পাশেই দেখেন একটা উপরের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন, ওটা স্ক্রিন শেয়ার বাটন। আপনি কি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারেন? না না, পারি না তো, এটা তো আচ্ছা, সবচেয়ে বড় তাহলে আপনি একটা কাজ ইউটিউব। করবেন, আপনি ইউটিউবে একটু দেখে নেবেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে স্ক্রিন শেয়ার করে, এরপর আপনি আমাকে কল দিবেন, ওকে? আমি আপনাকে দেখাই দিব যে কী সমস্যা মূলত। আচ্ছা বস, প্রোফাইলে ওই যে আইডিতে একবারে সামনে ওখানে ভিডিও দেওয়া যাবে। আপনার নিজের আইডিতে? আমার নিজের আইডিতে একবারে প্রথম পেজে আর কি। আপনি যদি নিজের আইডি থেকেও মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাট আইডি থেকে মার্কেটিং না করে সবথেকে বেটার হয় আপনি একটা নিশ সিলেক্ট করেন, যে আপনার একটা অনলাইন পেজের নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করে ফেলেন, এবং ওই পেজের মধ্যে আপনি আপনার যত ভিডিও বা ফটো প্রোডাক্ট পোস্ট করবেন সেটা ওই পেজেই করেন, ঠিক আছে? আইডিতে করলে কোনো সমস্যা আছে সমস্যা নাই, বাট হচ্ছে এটাতে রিস্ক কম পড়বে আর কি, বা আপনি করে দেখতে পারেন চাইলে। ভিডিও ডাউনলোড দিতে পারি না তো, পেজও দিতে পারছি না, এই জন্য বলতেছিলাম। পেজে ভিডিও ডাউনলোড দিতে পারেন না বলতে বুঝি নাই, মানে পেজে কি ভিডিও আপলোড করতে পারতেছেন না? পেজে তো পেজটাও নাই, যখন ছিল তখন তো পারি না। পেজ তো একসাথে 3টা পেজ ডিলিট হওয়ার কথা না। আমি একটু দেখে দিব না, আপনি এই ইউটিউব থেকে একটু দেখে নিন ৭টা কিভাবে। পেজ, ৭টা পেজ পুরো পেজই দিয়ে দিছে। পেজ নিতেছে না, পেজ করতে পারতেছি না। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, আপনি ইউটিউবে একটু ভিডিও দেখবেন কিভাবে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে, তাহলে আমাকে একটু কল দিন, আমি একটু দেখে দিব না আপনাকে ওই সময়, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, বুঝলাম কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। আমাদের 15 নাম্বার ক্লাস আগামী মঙ্গলবার, এবং অফিস আমাকে বলছে 10 নাম্বার ক্লাসটা আবার রিপিট করতে, ওইটা হবে আগামী বুধবার, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।